হয়ে গিয়েছিল? আরাত্রিকা কতদূর হয়েছিল? আমি বলছি দাঁড়ান। বলছে যে বেঁচে থেকে কি করব, ধর্ম কি, ঈশ্বর কি, দশের সঙ্গে আমার কি সম্বন্ধ, বিশ্বের সঙ্গে আমার কি সম্বন্ধ, এতগুলো প্রশ্ন করেছেন এখানে লেখক। যেখানে ধর্ম সম্পর্কে জানতে চেয়েছেন, ঈশ্বর সম্পর্কে জানতে চেয়েছেন, তিনি বলছেন যে তিনি বেঁচে থেকে কি করবেন, বিশ্বের মানুষের সঙ্গে তার কি সম্পর্ক, আমার আমিত্ব আমি চাই না। ঠিক আছে, মানে কবি নিজেকে বড় করে দেখাতে চাইননি এখানে। রবীন্দ্রনাথ সম্পর্কে অদ্ভুত মন্তব্য করেছেন, তাই জন্য এখানে তিনি বলছেন যে তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে এটাই বলেছেন সমালোচনা করতে গিয়ে। কোথাও অদ্ভুত লেখকের ওই আমিত্ব, মানে রবীন্দ্রনাথ কখনো আমি এই আমি ওই এই ব্যাপারটা চাইনি। আমার আমিত্ব অর্থাৎ সবার আমিত্ব, এবং সেটা যেন সকলের ভালো করে, সমাজের রাষ্ট্রের কোন রূপে সার্থক হবে, কিভাবে কাজে লাগালে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ হবে, এখানে লেখকের আমিত্ব হচ্ছে সেটাই। অর্থাৎ রবীন্দ্রনাথের আমিত্ব বলতে কি বোঝাচ্ছে, বা অদূত আমিত্ব বলেছেন রবীন্দ্রনাথের কোনটা, যার দ্বারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব। কল্যাণ হবে, এইসব মূল প্রশ্নের উত্তর দিতে তিনি চেষ্টা করেছেন তার জীবনব্যাপী সাহিত্য প্রচেষ্টায়। তাই প্রচলিত অর্থে সমাজতত্ত্ববিদ বা রাষ্ট্রতত্ত্ববিদ তিনি নন। তিনি সমাজতত্ত্ববিদ ও রাষ্ট্রতত্ত্ববিদ যেহেতু সমাজতত্ত্ববিদ এবং রাষ্ট্রতত্ত্ববিদ যেহেতু ব্যাপক জীবন জিজ্ঞাসু, কেমন করে সমাজ ও রাষ্ট্র জীবনের যোগ্য লালন ক্ষেত্র হবে সেই তত্ত্ব তার জিজ্ঞাসার বিষয় হয়েছে। সর্বোপরি তার জিজ্ঞাসার বিষয় হয়েছিল তার কালে তার দেশের জীবন, তাতে রাষ্ট্র, ব্যক্তি, দেশের বিভিন্ন সমাজ ও সম্প্রদায়, বৃহত্তর দেশ ও জগৎ সবের বিভিন্ন ও মিলিত সমস্যা কি, এইসব এসবের এমন উত্তর তিনি খুঁজেছিলেন যাতে শুধু তার কালেরই নয় সর্বকালের মানব মন খুশি হতে পারে। এর থেকেই তার চিন্তার মর্যাদা। অর্থাৎ আমরা যখনই দেখব, যেমন রুসো, তিনি হচ্ছেন এমন একজন সমাজতত্ত্ববিদ যিনি বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, কিভাবে সমাজের তার দ্বারা ভালো হতে পারে, সেটাকে কিভাবে সমাজে অ্যাপ্লিকেবল করা যায় বিজ্ঞানসম্মত উপায়, দার্শনিক উপায়, সেই সমস্ত যুক্তি তর্কর বিষয়গুলো এনেছেন। কিন্তু রবীন্দ্রনাথ তো তা নন, তার মধ্যে একটা মানবিকতা রয়েছে। তিনি সবকিছু রূঢ়ভাবে সবসময় যুক্তি তর্কের দ্বারা, বিজ্ঞানের দ্বারা, বস্তুবাদের দ্বারা কখনো কিন্তু সবকিছু করতে চাননি। তিনি তো একজন লেখক, তিনি একজন কবি, তো স্বাভাবিকভাবে তার মানবিক মন তাকে সেই জায়গাটা তুলে ধরতে বাধ্য করেছে। সর্বোপরি তার জিজ্ঞাসার বিষয় হয়েছিল তার কালে তার দেশের জীবন, তাতে রাষ্ট্র, ব্যক্তি, সম্প্রদায়, বৃহত্তর দেশ, সমাজ কিভাবে তাদের মিলিত সমস্যা, এগুলো কিভাবে সমাধান হবে, এগুলোরই উত্তর তিনি খুঁজে বেরিয়েছেন। রবীন্দ্রনাথের যে মূল চিন্তা, যেটা হচ্ছে যে জীবনের সুমহৎ পরিণতি, শিক্ষা সম্বন্ধে সেইটি যে তার প্রধান চিন্তা হবে, সেটাই স্বাভাবিক। তিনি তার শিক্ষার হেরফের গ্রন্থে এগুলো বলেছেন যে শিক্ষা সম্বন্ধে এইটি বা এর অনুরূপ চিন্তা দেশ দেশান্তরের মনীষীদের প্রধান চিন্তা। আমরা যখন রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো আলোচনা করব সাহিত্যের ইতিহাসে, তখন এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। রবীন্দ্রনাথের যে মূল চিন্তা, জীবনের সুমহৎ পরিণতি, শিক্ষা সম্বন্ধে সেইটি যে তার প্রধান চিন্তা হবে,
সেটাই স্বাভাবিক। কেননা শিক্ষা সম্বন্ধে এইটি বা এর অনুরূপ চিন্তা দেশ দেশান্তরের মনীষীদের প্রধান চিন্তা। শিক্ষাটাই আসল, কারণ শিক্ষাই মানুষের জীবনে একটা ভালো পরিণতি আনতে পারে। রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য তাই প্রকাশ পেয়েছে এই মহৎ উদ্দেশ্যযুক্ত শিক্ষার জন্য তিনি যে আয়োজন করেছেন বা করতে চেয়েছেন তাতে। এক্ষেত্রে অন্তত আমাদের দেশে তার দান অসাধারণভাবে মৌলিক। রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য তাতেই প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এই মহৎ উদ্দেশ্যযুক্ত শিক্ষার জন্য তিনি যে আয়োজন করেছেন তা করতে চেয়েছেন তাতে। এক্ষেত্রে অন্তত আমাদের দেশে তার দান অসাধারণভাবে মৌলিক। স্কুল কলেজে শিক্ষা তার নিজের খুবই কম হয়েছিল এবং তিনি পছন্দও করতেন না, যেটাকে আমরা পুঁথিগত বিদ্যা বলে থাকি। ঠিক আছে, এক কথায় যেটাকে আমরা পুঁথিগত বিদ্যা বলে থাকি, বা যেটাকে আমরা কি বলবো, যে শিক্ষা ব্যবস্থাটা উন্মুক্ত শিক্ষা ছিল না, শুধুমাত্র পাঠ্য বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল, সেই শিক্ষা খুব একটা রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ করতেন না। সেজন্য নিজেকে তিনি বলেছেন স্কুল পালানো ছেলে। তাহলে রবীন্দ্রনাথ কেন বলেছেন? এক তো তার স্কুল কলেজের শিক্ষা খুবই তার মধ্যে কম ছিল, এবং সেই কারণে নিজেকে তিনি স্কুল পালানো ছেলে বলেছেন। কিন্তু পুরোপুরি স্কুল পালানো ছেলে তাকে বলা যায় না, কেননা স্কুল থেকে তিনি পালিয়েছিলেন বটে, কিন্তু বই থেকে পালাননি। তার নিজের জীবনে এই যে তিনি স্কুলের বন্ধনকে স্বীকার করেননি, অথচ পড়তে কম আগ্রহ বোধ করেননি, আর জল স্থল আকাশ সূর্যোদয় এসব যে ছিল তার নিত্য সঙ্গী, অসীম আনন্দ ও উল্লাস ভরা সঙ্গী, মুখ্যত তার নিজের জীবনের এইসব অভিজ্ঞতা থেকেই রূপ পেয়েছে শিক্ষা সম্বন্ধে তার চিন্তা ভাবনা। তাহলে জল স্থল আকাশ সূর্যোদয় এই ছিল যে তার নিত্য সঙ্গী, অসীম আনন্দ ও উল্লাস ভরা সঙ্গী, মুখ্যত তার জীবন নিজের জীবনের এইসব অভিজ্ঞতা থেকেই রূপ পেয়েছে শিক্ষা সম্বন্ধে তার চিন্তা ভাবনা। বলা যেতে পারে শিক্ষা সম্বন্ধে কবির প্রধান চিন্তা হচ্ছে এইসব মানুষের, বিশেষ করে বালক বালিকাদের দেহ মনের বিকাশের উপরে প্রকৃতির প্রভাব। এই জন্যই রবীন্দ্রনাথ প্রাইমারি যে এডুকেশন, প্রাথমিক শিক্ষা, সেটা কখনো কোনো বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ পরিবেশে তিনি দিতে পছন্দ করতেন না। সেই কারণেই শান্তিনিকেতনে ওপেন প্লেসে তিনি ব্যবস্থা করেছিলেন, যেখানে প্রকৃতি শিক্ষার্থীদের মনের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। কোনো কিছুর মধ্যে থেকে আবদ্ধ হয়ে শিক্ষা সম্ভব নয়, সেটা রবীন্দ্রনাথ মনে করতেন। শিক্ষার যোগ্য পরিবেশ সৃষ্টির ব্যাপারে আমাদের পারিবারিক ব্যবস্থার অনুপযুক্ততা, শিক্ষার তথা জীবনের লক্ষ্য সম্বন্ধে দেশে চেতনার অভাব, শিক্ষার বিকিরণে বিচিত্র বাধা। ঠিক আছে, তিনি বলতে চাইছেন কোনো কিছুর মধ্যে যদি আমরা আহ আবদ্ধ হয়ে যাই, তাহলে কিন্তু শিক্ষার যোগ্য পরিবেশ সৃষ্টির ব্যাপারে তিনি ভেবেছিলেন প্রথমত পারিবারিক ব্যবস্থার অনুপযুক্ততা, পরিবাররা এই বিষয়ে খুব একটা ভাবে না। শিক্ষার তথা জীবনের লক্ষ্য সম্বন্ধে দেশের চেতনার অভাব। তাহলে কোন কোন জায়গায় অভাব আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কি ধরনের শিক্ষা প্রয়োজন, শিক্ষা সম্বন্ধে কবির চিন্তা হচ্ছে শিক্ষা হবে, তিনি ভাবতেন সাধারণত বালক বালিকাদের নিয়ে, তাদের দেহ মনের উপর যেন প্রকৃতির প্রভাব থাকে, এটা তিনি ভেবেছিলেন। তার মানে এটা ছিল তার শিক্ষা সম্পর্কে ধারণা হলো। আর তিনি মনে করতেন শিক্ষার অভাব কোথায় রয়েছে, যোগ্য পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা কোথায়। তাহলে শিক্ষায় বাধা কোনটা হবে? শিক্ষায় বাধা হচ্ছে যে এক, পারিবারিক ব্যবস্থার অনুপযুক্ততা, তারা বোঝে না। দ্বিতীয়ত হচ্ছে জীবনের লক্ষ্য সম্বন্ধে দেশে চেতনার অভাব।
আর তৃতীয় শিক্ষার বিকিরণে বিচিত্র বাধা, মানে চারদিক থেকে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, সেই জায়গায় বাধা, পারিবারিক ক্ষেত্রে বাধা, আর একটা হচ্ছে জীবনের লক্ষ্য সম্পর্কে মানুষের কোনো চেতনাই নেই, সঠিক চেতনার অভাব। ঠিক আছে, এই তিনটে হলো শিক্ষায় বাধা, খেয়াল রাখতে হবে। এইভাবে প্রবন্ধটাকে পড়তে হবে, তাহলে প্রশ্ন এলে উত্তর করতে পারবে। শিক্ষা সম্বন্ধে কবি জোর দিয়েছেন প্রধানত পরিবেশ এবং শিক্ষকের উপর। তাহলে তিনি কোন দুটো বিষয়ে জোর দিয়েছেন? একটা হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে শিক্ষক। পাঠ্যতালিকা, শিক্ষণ রীতি এসবও তার মনোযোগ কম আকর্ষণ করেনি, কিন্তু তার বিশেষ মনোযোগ ছিল শিক্ষার যোগ্য পরিবেশ রচনা, যোগ্য শিক্ষক লাভ, এই দুয়ের দিকে। শিক্ষার ব্যাপারে এই দুয়ের বিশেষ গুরুত্ব স্বীকার করতেই হয়। একটা একটা তাহলে হচ্ছে শিক্ষার পরিবেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শিক্ষা সম্পর্কে তার যে গভীর ধারণা কি হওয়া উচিত। প্রকৃত শিক্ষা বলতে তিনি দুটো জিনিসকে বুঝিয়েছেন, একটা শিক্ষার পরিবেশ, আর একটা হচ্ছে শিক্ষক। মানুষের দেহ, হৃদয় ও মনের বিকাশে প্রকৃতির আনুকূল্য কতটা যে অর্থপূর্ণ, প্রকৃতি আসলে মানুষের কি করতে পারে, সঠিক বিকাশ ঘটাতে সহায়তা করে, সেই সম্বন্ধে কবির একটা বিখ্যাত উক্তি এটাই যে খোলা আকাশ, খোলা বাতাস এবং গাছপালা মানব সন্তানের শরীর মনের সুপরিণতির জন্য যে অত্যন্ত দরকার, একথা বোধ হয় কোনো অকেজো লোকেরাও একেবারেই উড়াইয়া দিতে পারিবেন না। যখন বয়স বাড়িবে, এই যে যখন বয়স বাড়িবে, আপিস যখন টানিবে লোকের ভিড় যখন ঠেলিয়া লইয়া বেড়াইবে, মন যখন নানা মতলবে নানা দিকে ফিরিবে, তখন বিশ্ব প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ হৃদয়ের যোগ অনেকটাই বিচ্ছিন্ন হইয়া যাইবে। কেন এই কথাটা বলা হয়েছে? আমরা জানি যে প্রকৃতি আমাদের মনের ভিতর নানাভাবে প্রভাব ফেলে। কম বয়সে যেভাবে প্রভাব ফেলে, একটা সার্টেন এজের পর মানে 35-40-এর দিকে, তখন আমাদের পারিবারিক চিন্তা, মানসিক চিন্তা অন্যদিকে চলে যায়, আমাদের কাজকর্মের দিকে। ফলে তখন আর প্রকৃতি আমাদের সেভাবে টানে না, এটাই বলতে চেয়েছেন এখানে লেখক। তাহার পূর্বে যে জলস্থল আকাশ বায়ুর চিরন্তন ধাত্রী ক্রোড়ের মধ্যে জন্মিয়াছি, তাহার সঙ্গে যথার্থভাবে পরিচয় হইয়া যাক। মাতৃস্তন্যের মতো তাহার অমৃতরস আকর্ষণ করিয়া লই, তাহার উদার মন্ত্র গ্রহণ করি, তবেই সম্পূর্ণরূপে মানুষ হইতে পারি। বালকদের হৃদয়ে যখন নবীন আছে, কৌতূহল যখন সজীব এবং সমুদয় ইন্দ্রিয় শক্তি যখন সতেজ, তখনই তাহাদিগকে মেঘ ও রৌদ্রের লীলাভূমি অবারিত আকাশের তলে খেলা করিতে দাও। তাহাদিগকে এই ভূমায় আলিঙ্গন হইতে বঞ্চিত করিয়া রাখিও না, হে প্রবীণ অভিভাবক। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে এই যে বলেছে ভূমায়, ভূমায় মানে ভূমায় ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবীতে থাকার ফলে কি হয়, যে আমাদের পৃথিবীতে থাকার ফলে আমাদের মনের মধ্যে কি বলবো, আমরা জাগতিক চিন্তা ভাবনাগুলো বেশি করি, বা আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলো, বা আমাদের এই যে ভূত, এই ভূত আমাদের ভীষণ ভাবে টানি, সেটার কথাই এখানে বলা হয়েছে। জাগতিক বিষয়গুলো আমাদের আমাদের যে আমাদের মনে নিজেদের চাওয়া পাওয়া চাহিদা, এগুলো আমাদের খুব বেশি করে টানে, জাগতিক বিষয়গুলো। ঠিক আছে, এই কারণে এটাই আমাদের কাছে ভূমা বলা হয়েছে, এটাই আমাদের কাছে ভূমা বলা হয়েছে। আচ্ছা, এবার হলো যে আচ্ছা, এবার হচ্ছে যে যেটা বললাম সেটা হলো ভূমা বলতে এটাই যে আমাদের ইন্দ্রিয় শক্তি, আমাদের নিজস্ব চাওয়া পাওয়া, এগুলো একটা টাইমের পর অনেক বেশি বেড়ে যায়।
বলছে, হে প্রবীণ অভিভাবক, হে বিষয়ী, তুমি কল্পনা বৃত্তিকে যতই নির্জীব হৃদয়কে যতই কঠিন করিয়া থাক, দোহাই তোমার, এ কথা অন্তত লজ্জাতেও বলিও না যে ইহার কোনো আবশ্যক নাই। তোমার বালকদিগকে বিশাল বিশ্বের মধ্য দিয়া বিশ্বজননীর প্রত্যক্ষ লীলা স্পর্শ অনুভব করিতে দাও। তাহা তোমার ইন্সপেক্টরের তদন্ত এবং পরীক্ষকের প্রশ্ন পত্রিকার চেয়ে যে কত বেশি কাজ করে তাহা অন্তরে অনুভব করে না বলিয়াই তাহাকে নিতান্ত উপেক্ষা করিও না। তাহলে এটাই বলা হচ্ছে যে সবসময় কোনো জিনিসের মধ্যে সবসময় যে মানে নিজের পরিবারের মধ্যে বা বৈষয়িক চিন্তার মধ্যে আবদ্ধ থাকবে বলেই যে তুমি বিশ্ব প্রকৃতির চিন্তা করবে না, এটা কিন্তু করো না কখনো। ঠিক আছে, এটাই বলছে, এটাকে উপেক্ষা করো না। আমাদের দেশ হচ্ছে পল্লী প্রধান, আমাদের দেশ হচ্ছে পল্লী প্রধান। ঠিক আছে, আমাদের দেশ কেমন এটা দরকার। কাজেই আমাদের দেশের লোকেরা এতদিন সহজভাবেই প্রকৃতির কোলে বর্ধিত হয়েছে। একদমই তাই। আমাদের দেশে আমরা যদি ভৌগোলিক জায়গাগুলো দেখি, তো প্রত্যেকটা জায়গাতেই প্রকৃতি ভীষণভাবে বিরাজমান। কিন্তু ইংরেজ শাসনের কালে দেশের অবস্থায় বড় রকমের পরিবর্তন ঘটলো। শহর ও শিল্প কেন্দ্রগুলো বেড়ে উঠতে লাগলো। সেসবে অনেক অতিশ্রীহীন ভাবে ভিড় জমালো, মানে এক প্রকার আমরা বলছি পরিবেশকে ধ্বংস করে শিল্পক্ষেত্র, কলকারখানা এগুলো গড়ে উঠলো বিভিন্ন শহরে। আর রাজভাষা ইংরেজি আমাদের মনোযোগ অতিরিক্ত পরিমাণে আকর্ষণ করলো। একদমই তাই। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে কখন কার কাছে কি কি পড়তেন তার একটা জীবন স্মৃতিতে সুন্দরভাবে লেখা আছে। যদি পড়ো খুব মজা লাগবে এই জায়গাটা, পড়ে দেখবে অবসময়, যে খুব সুন্দরভাবে লেখা আছে কখন কার কাছে কোন মাস্টার আসতো। যেখানে ইংরাজি তিনি খুব একটা পছন্দ করতেন না, আর রাজভাষা ইংরাজি আমাদের মনোযোগ অতিরিক্ত পরিমাণে আকর্ষণ করলো। মানে ইংরাজির যে কি বলবো ভাষার দিকটা সেটা খুব একটা পছন্দ করতেন না, কিন্তু সাহিত্যর জায়গাগুলো তিনি বেশ পছন্দ করতেন। অথচ ইংরাজি বিদ্যা যা আমাদের লাভ হলো, অনেক ক্ষেত্রেই তা অত্যন্ত খুঁতো এবং সভ্য মানুষের জন্য অশোভন। মানে এটাই বলতে চাইছে যে আমরা আমাদের জাস্ট কাজ চালানোর মতো করে ইংরাজিটাকে শিখেছি, এবং যেটা একদমই ভুল। আমরা কোনোটাই তার জন্য শিখতে পারিনি। আমরা না আমাদের নিজেদের ভাষাটাকে ঠিকভাবে শিখলাম, না আমরা ওই ভাষাটাকে আমরা ঠিকভাবে শিখলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, দেশের জীবনে যে এতখানি অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে চেতনার পরিচয় পাওয়া গেল না। এই পরিস্থিতিতেই রবীন্দ্রনাথ দেশের সামনে তার অতিশয় অর্থপূর্ণ শিক্ষা দর্শন ব্যক্ত করেন। অতিশয় অর্থপূর্ণ কেন বলা হচ্ছে, এই জায়গাটা কেন বলা হয়েছে, এই জন্য যে অস্বাভাবিক অবস্থা থেকে উদ্ধার পাওয়া কি ব্যক্তি কি জাতি সবারই জন্য একটা বড় রকমের মুক্তি। অবশ্য সেই মুক্তি যে আমরা পুরোপুরি পেয়েছি তা বলা যায় না, তবে আমাদের শিক্ষার অবস্থার অস্বাভাবিকতা সম্বন্ধে অনেকখানি চেতনা দেশের শিক্ষিত মহলে দেখা যাচ্ছে, এ মিথ্যা নয়। দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যায়, মাতৃভাষা আজ আর অবহেলিত নয়, তার গৌরবের আসন হয়েছে অবশ্য, যদিও তার যথোচিত বিকাশের এখনো ঢের বাকি। ব্যাপক জনশিক্ষার জন্যেও চেষ্টা হচ্ছে। শিক্ষা সম্বন্ধে আমাদের পারিবারিক যেসব বড় বাধার কথা কবি বলেছেন, যেমন পরিবারের কর্তা ব্যক্তিদের উৎকট সাহেবিয়ানা, সেসবও বদলে গেছে বলা যায়। উৎকট সাহেবিয়ানা আজ আর 10 জনের সরব বা নীরব বাহবা পায় না, যদিও কিছু বেশি বিত্তশালীদের চালচলন আজও আপত্তিকর। তিনি তিনি যেটা বলেছেন, যেটাই শিখতে হবে ভাষার ক্ষেত্রে সেটা ঠিকভাবে শিখতে হবে, সেটা যেন কোনো রকম খুঁত না থেকে যায়। এবার বলা হচ্ছে, তবু আমাদের পারিবারিক ব্যবস্থা ও চালচলন যে পরিবারের বালক বালিকাদের সুশিক্ষার অনুকূল হয়েছে, এমন কথা বলার দিন আসতে এখনো বহু বেশি। কিন্তু তার একটি কারণ, একটি বড় ব্যাপার সংক্ষেপে বলা যায়, সেটি হচ্ছে আমাদের জীবনের চিন্তা, আশা, সংকল্প সবেরই অস্পষ্টতা বা ক্ষীণতা।
এ সম্পর্কে কবির উক্তি এই: আমার কোনো এক বন্ধু ফলিত জ্যোতিষ লইয়া আলোচনা করেন। অ্যাপ্লাইড যেটাকে বলা হয়, ঠিক আছে, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি, মানে যেটা আমাদের এখনকার প্রেক্ষাপটে দরকার, অ্যাপ্লিকেশন নির্ভর। তিনি একবার আমাকে বলিয়াছিলেন, যেসব মানুষ বিশেষ কিছুই নহে, যাহাদের জীবনে হ্যাঁ এবং না জিনিসটা খুব স্পষ্ট করিয়া দাগা নাই, মানে সে নিজে বলতে পারে না, হ্যাঁ এবং না কোনোটাই বলতে পারে না ঠিক করে, জ্যোতিষের গণনা তাহাদের সম্বন্ধে ঠিক দিশা পায় না, তাহাদের সম্বন্ধে শুভ গ্রহের এবং অশুভ গ্রহের ফল কি তাহা হিসাবের মধ্যে আনা কঠিন। বাতাস যখন জোরে বহে, তখন পালের জাহাজ হু হু করিয়া 2 দিনের রাস্তা একদিনে চলিয়া যাইবে, এ কথা বলিতে সময় লাগে না, কিন্তু কাগজের নৌকাটা এলোমেলো ঘুরিতে থাকিবে, কি ডুবিয়া যাইবে, কি কি হইবে তাহা বলা যায় না, যাহার বিশেষ কোনো একটা বন্দর নাই, তাহার অতীতই বাকি আর ভবিষ্যৎই বাকি। কোন সমাজ সকলের থেকে বড় জিনিস যাহা মানুষকে দিতে পারে, তাহা সকলের চেয়ে বড় আশা। সেই আশার পূর্ণ সফলতা সমাজের প্রত্যেক লোকেই যে পায় তাহা নহে, কিন্তু নিজের গোচরে এবং অগোচরে সেই আশার অভিমুখে সর্বদাই একটা তাগিদ থাকে বলিয়াই প্রত্যেকের শক্তি তাহার নিজের সাধ্যের তাহার নিজের সাধ্যের আহ হ্যাঁ শেষ পর্যন্ত অগ্রসর হইতে পারে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, বলছে যে যদি কেউ হ্যাঁ বা না স্পষ্ট করে কোনো কিছু না বলতে পারে, এটা খুব দরকার জীবনে, স্পষ্টবাদিতা, ঠিক আছে, স্পষ্টবাদিতাটা খুব দরকার জীবনে কোনো কিছুকে, তাহলে তার সম্পর্কে প্রেডিকশনও করা যায় না। যেমন কাগজের নৌকোটা এলোমেলো ভাবে ঘুরতে থাকে, যদি জোরে হাওয়া বয়, সেটাই বলছে, কি ডুবে যাইবে সেটা তখন নিশ্চিত করে বলা যায় না, এক্ষেত্রেও তাই। কোন সমাজ সকলের চেয়ে বড় জিনিস যাহা মানুষকে দিতে পারে, তাহা হচ্ছে সকলের চেয়ে বড় আশা। আশাটাই হলো তাই, একটা মানুষকে কি দেওয়া যায়, আশা, যেটার উপর ইতিবাচক, যে আশাটা যেটার উপর ভর করে মানুষ বেঁচে থাকে, সেই আশার পূর্ণ সফলতা সমাজের প্রত্যেক লোকেই যে পায় তাহা নয়, কিন্তু নিজের গোচরে এবং অগোচরে সেই আশার অভিমুখে সর্বদাই একটা তাগিদ থাকে বলিয়াই প্রত্যেকের শক্তি তাহার নিজের সাধ্যের শেষ পর্যন্ত অগ্রসর হইতে পারে। একটা জাতির পক্ষে সেইটাই সকলের চেয়ে মস্ত কথা। শিক্ষা জিনিসটা তো জীবনের সঙ্গে সঙ্গতিহীন একটা কৃত্রিম জিনিস নহে। আমরা কি হইব আর কি শিখিব, এই দুটো কথা একেবারে গায়ে গায়ে সংলগ্ন। পাত্র যত বড় জল তাহার বেশি ধরে না, একদমই তাই, যতটা পাত্র হয় তার থেকে বেশি জল তো তার ভেতরে ধরবে না। শিক্ষা ব্যাপারটা কিন্তু জীবনের সঙ্গে সঙ্গতিহীন আর কৃত্রিম নয়, এটা কিন্তু জীবনের সঙ্গেই আছে। এই কারণেই ওই অ্যাপ্লাইড কথাটা এসছে, যে অ্যাপ্লিকেশন নির্ভর, যে কোনটা আমাদের জীবনের ক্ষেত্রে কি বলবো প্রযোজ্য হতে পারে, তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেটাকে অ্যাপ্লাই করব। শিক্ষার ক্ষেত্রটাও ঠিক তাই, এটা কোনো কৃত্রিম বিষয় নয়। চাহিবার জিনিস আমাদের বেশি কিছু নাই, সমাজ আমাদিগকে কোনো বড় ডাকিতেছে না, কোনো বড় ত্যাগে টানিতেছে না, রাজশক্তিও আমাদের জীবনের সম্মুখে কোনো বৃহৎ সঞ্চরণের ক্ষেত্র অবারিত করিয়া দেয় নাই। তুমি কেরানির চেয়ে বড়, ঠিক আছে, ডেপুটি মুনসেফের চেয়ে বড়, বলছে তুমি কেরানির থেকেও বড় মানে ক্লার্ক, এবং ডেপুটি মুনসেফ মানে যাকে আমরা আজকালকার দিনে ডিএম এডিএম বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, প্রশাসনিক অফিসার, কর্তা ব্যক্তি, তাদের কথা। তুমি যা শিক্ষা করিতেছ তাহা হাউয়ের মতো কোন ক্রমে স্কুল মাস্টারি পর্যন্ত উড়িয়া, তাহার পর পেনশনভোগী যারা জীর্ণতার মধ্যে ছাই হইয়া মাটিতে আসিয়া পড়িবার জন্য নহে। এই মন্ত্রটি জপ করিতে দেওয়ার শিক্ষাই আমাদের দেশে সকলের চেয়ে প্রয়োজনীয় শিক্ষা। এই কথাটা আমাদের বেশি দিন মনে রাখিতে হইবে। এইটে বুঝিতে না না পারিলে মানে মূঢ়তাই
বলছে এর দ্বারা আমরা যদি বেশি কিছু শিক্ষা গ্রহণ করি, সেটা আমাদের বড় জোর আমরা স্কুল মাস্টার হব, এবং তারপরে হচ্ছে যেটা আগেকার দিনে ছিল, তিনি তার বোঝেননি যে এখনকার মতো এরকম চাকরি চলে যাবে, তাহলে বোধহয় লিখতেন না, অন্য কিছু লিখতেন স্কুল মাস্টারের জায়গায়। তো পেনশনভোগী জরাজীর্ণতা, বলছে একটা টাইমের পর পেনশন পাবে, তারপর সবকিছুই আবার সেই ছাই হয়ে যাবে। ঠিক আছে, মানে মানুষের মৃত্যু যেমন ভাবে জীবন চলে আর। ঠিক আছে, এরপর বলছে যে এই কথাটা আমাদের বেশি দিন মনে রাখতে হইবে, এইটে বুঝিতে না মূঢ়তাই আমাদের সকলের চেয়ে বড় মূঢ়তা, মানে বুঝতে পারি না বলে, এটাই আমাদের বড় ভুল। আমাদের সমাজে এ কথা আমাদিগকে বোঝায় না, আমাদের স্কুলেও এ শিক্ষা নাই। মানুষের মানুষের দেহ মনের সুপরিণতিতে প্রকৃতি সংস্পর্শ গভীরভাবে অর্থপূর্ণ। বলছে এই কারণেই প্রকৃতির দরকার। শিক্ষার ক্ষেত্রে কবির এই চিন্তা যেমন মহামূল্য, তেমনি মহামূল্য তার এই চিন্তা যে আশা লক্ষ্য সংকল্প এসবের অভাব ঘটলে মানুষের জীবন হয় স্রোতের পরে কাগজের নৌকোর মতোই অর্থহীন ক্ষণিকের খেলনা, যে স্রোত দিল এবং নৌকোটা তো এলোমেলো ভাবে যখন জলে চলে গেল নষ্ট হয়ে গেল, সেটাই বলেছে, খেলনার মতো সাময়িক থাকে, সারা জীবন নয়। প্রকৃতির প্রভাবের মহিমা আর আশা লক্ষ্য ও সংকল্পের নীরব মহিমা তিনি মূর্তিমন্ত দেখেছিলেন প্রাচীন ভারতের তপবনের গুরু ও শিষ্যদের জীবনযাত্রায়। সেই মহৎ আদর্শের একালের উপযোগী রূপ তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলেন তার শান্তিনিকেতন আশ্রমে। তো বলছেন তিনি প্রকৃতির এই মহিমায় তিনি তার আশ্রমে অর্থাৎ শান্তিনিকেতনে তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলেন গুরু এবং শিষ্যদের মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনযাত্রায়। অবশ্যই তার প্রচেষ্টা কতটা ফলবতী হয়েছে তার চাইতেও বড় প্রশ্ন তার পরম অর্থপূর্ণ উপলব্ধি ও লক্ষ্য অনুধাবন করতে আমরা কতটা প্রয়াসী হয়েছি। তিনি তো চেষ্টা করেছেন তার মতো করে, কিন্তু আমরা তার উদ্দেশ্যটা কতটা বুঝতে পেরেছি সেটাই হলো আসল কথা। সেটা পড়লেই বোধহয় রবীন্দ্রনাথের এই প্রবন্ধটা পড়া সার্থক হবে, যেখানে চতুরঙ্গ 1367-তে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, 1367-তে এই অংশটা লেখা হয়েছে, বৈশাখ থেকে আষাঢ় মাস। এই পত্রিকা ম্যাম চতুরঙ্গ কি পত্রিকা না প্রবন্ধ? অ্যাকচুয়ালি এটা প্রবন্ধই, ঠিক আছে, মানে এখান থেকে নেওয়া হয়েছে, প্রকাশিত হয়েছে। এই জায়গাতে আচ্ছা, তাহলে আমাদের অদূদের কি সবগুলো শেষ হলো পড়ানোটা? আচ্ছা, যেটা তাহলে প্রথমে বললাম যে সমাসটার মধ্যে দুটো পদ একটা পদে পরিণত হচ্ছে, সেটা হলো সমাস। এবারে আসছি সমস্যমান পদ। সমস্যমান পদটা কি? যে পদগুলোর দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হচ্ছে, মানে ওই যে বিশ্বের মিত্র, স্বর্গ মর্ত পাতাল, এই বিশ্বের মিত্র এই যে পদগুলো, স্বর্গ মর্ত পাতাল এইটা। এবার ধরো আমি বললাম সাপোজ বিনা পানি, মা সরস্বতীকে বলা হয়, তাই না? যদি এটাকে আমরা সমাস করি কি বলবো? বিনা পানিতে যাহার। বহুব্রীহি সমাস। কেন বহুব্রীহি সেটা তো পরে বলছি। বিনা পানিতে যাহার, তাহলে এখানে কটা কটা পদ রয়েছে? তিনটে পদ, বিনা একটা, পানিতে একটা, যাহার একটা। এই তিনটে পদের সমন্বয় হয়েছে বিনা পানি, তাহলে বিনা পানিটা হবে সমাস। আর তাহলে সমস্ত যে পদ, যেটাকে আমরা সরি সমস্যমান যে পদটা বলে থাকি, সমস্যমান পদটা হলো এইটা, বিনা পানিতে যাহার। এটা হচ্ছে সমস্যমান পদ, যে পদগুলোর দ্বারা সমাসটা আবদ্ধ হয়েছে। বোঝাতে পেরেছি এইটুকু?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে আসছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলবো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যটা হচ্ছে যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয়। যেমন বলছে, চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর চন্দ্রমুখী। চন্দ্রমুখীটাকে কি করেছে না অর্থ দিয়ে তৈরি করেছে বাক্যটাকে, যার মাধ্যমে যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসের যে অর্থটাকে প্রকাশ করা হয়, ব্যাখ্যা করা হয়, তাকে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। চাঁদের মতো সুন্দর মুখ যে নারীর, তাকে আমরা বলছি চন্দ্রমুখী। যদি আমরা বলি নীলাকাশ, এটাকে কিভাবে ব্যাখ্যা করব? নীল যে আকাশ, এইভাবে অর্থটাকে ব্যাখ্যা করতাম নীল আকাশের। আরেকটা বলি শূলপাণি। শূলপাণি, শূল পানিতে জাহাজ। এটা তাহলে এগুলো হচ্ছে শূল পানিতে জাহাজ, যেভাবে অর্থটাকে ব্যাখ্যা করলাম সেটা হলো সেটাই হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে যার দ্বারা অর্থটাকে ক্লিয়ার করছি, যার দ্বারা আমরা অর্থটাকে বোঝাই, শূলপাণি। আচ্ছা, এবারে হলো শূলপাণি বলতে কি? এটা তো ওই সাধারণত আমরা একজন শূলপাণি কথার অর্থ হচ্ছে, শূলপাণি ছিলেন একজন সাহিত্যিক, ঠিক আছে? শূলপাণি কথার অর্থ হচ্ছে মানে উনি একজন সাহিত্যিক ছিলেন মূলত, শূলপাণি, যাকে আমরা শিবের কথা বলি, ত্রিশূলধারী শিব সম্পর্কে বলা হয়েছে শূলপাণি, ত্রিমূর্তি। আর এরপরে কি সমস্ত পদটা কাকে বলা হয়? সমস্ত পদ হচ্ছে বিভিন্ন পদ মিলিত হয়ে যে পদটি গঠিত হয়, তাকে আমরা বলছি সমস্ত পদ। একই জিনিস, বিভিন্ন পদটাকে গঠিত হয়ে এটাকে আমরা বলে থাকি সমস্ত পদ। মানে দুটো সমস্যমান পদ যেগুলো রয়েছে সেটাকে নিয়ে মানে দিয়ে যখন আমরা সমাসটা গঠন করছি, অর্থাৎ এই যে নীল যে আকাশ, এই নীল আকাশটা হলো সেটাই হচ্ছে সমস্ত পদ। শূলপাণি সেটা হচ্ছে সমস্ত পদ। যেমন হলো চিঠিপত্র, চিঠি ও পত্র, চিঠি ও পত্র সেটা হচ্ছে তাহলে চিঠিপত্র। এগুলো হলো সব সমস্ত পদ। সমাজ তো ম্যাম দুটোতেই আছে, এসএসসি পিএসসি দুটোতেই আছে। দুটোতেই আছে সমাসটা। আচ্ছা, এবারে আসি পূর্বপদ আর পরপদ বা উত্তরপদ। এটাকে বলা হয় পূর্বপদ। যেমন আমি বলছি বিনা পানি, ঠিক আছে? বিনা পানি যদি বলি তাহলে বিনাটা হচ্ছে পূর্বপদ, আগের পদ, আর পানিটা হচ্ছে পরপদ। এবার সমাসে বা এটাকে আমরা বলি উত্তরপদ। সমাসে কোথায় পূর্বপদের গুরুত্ব বেশি, কোন সমাসে? কোন সমাসে দুটো পদেরই গুরুত্ব আছে, কোনটায় আবার উত্তর পদের গুরুত্ব বেশি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা আমি চার্ট করে দিয়েছি নোটের মধ্যে, দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দরকার। পূর্বপদ কাকে বলা হয় না সমস্যমান পদগুলোর মধ্যে প্রথমে যে পদটা থাকে। তাহলে সমস্যমান পদটা আমরা পড়েছি, সমস্যমান পদের মধ্যে প্রথমে মানে ওই প্রথমে যে পদটা থাকে তাকে আমরা বলছি পূর্বপদ। আর পরে যে পদটা থাকে সমস্যমান পদগুলোর মধ্যে পূর্বপদের পরে যে পদটা থাকে তাকে আমরা বলি পরপদ, ঠিক আছে?
সমস্যমান পদের প্রথমে যেটা থাকে, প্রথমে যে পদ থাকে তাকে বলা হয় পূর্বপদ। আর সমস্যমান পদের পরে যে পদ থাকে বা প্রথম পূর্বপদের পরে যে পদ থাকে তাকে আমরা বলে থাকি পরপদ। যেমন সাপোজ হচ্ছে, যেমন আমি বললাম গুরু শিষ্য, গুরু শিষ্য, তাহলে গুরুটা হলো পূর্বপদ, শিষ্য হচ্ছে উত্তরপদ। এই গুরু শিষ্যটাই আবার হচ্ছে একসঙ্গে আমরা যদি করি তাহলে এটাকেই বলবো সমাস, এটাকেই আমরা বলবো সমস্ত পদ। আবার গুরু ও শিষ্য এটাকে আমরা বলবো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য, অর্থটাকে প্রকাশ করেছে। আবার এটাকেই আমরা বলবো সমাসবদ্ধ পদ, বা যেটা সরি এটাকেই আবার আমরা বলবো সমস্যমান পদ। ঠিক আছে, যে পদগুলোর দ্বারা সমাসটা গঠিত হয়েছে, যে পদগুলোর দ্বারা, সেটাকে আমরা বলবো সমস্যমান পদ, গুরু ও শিষ্য। সমস্যমান। আর গুরু শিষ্যটাকে একসঙ্গে কি বলবো? সমস্ত পদ বলবো, সমাসবদ্ধ পদ বলবো, এটাই। ঠিক আছে ম্যাম বলছি যেটা সমস্যমান পদ সেটাই তো আবার ব্যাস বাক্য। যেটাই হচ্ছে সমস্যমান পদ সেটাই ব্যাসবাক্য। আচ্ছা। একদম, যেটাই সমস্যমান পদ সেটাই হচ্ছে ব্যাসবাক্য। আবার যেটাই ব্যাসবাক্য তাকেই বলা হচ্ছে বিগ্রহ বাক্য, তাকেই বলা হচ্ছে সমাস বাক্য। এটা মাথায় রাখতে হবে, একাধিক নাম রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই যে দেখো কতগুলো সমাস রয়েছে। দ্বন্দ্ব আমরা সাধারণত এইভাবে পড়ি, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। ছটা ভাগ রয়েছে। একটা এক্সট্রা আমাদের পড়তে হয় যেটা এখানে নেই, সেটা হলো নিত্য সমাস, যেটা সমাস মেনে হয় না, যেটা ব্যাসবাক্য মেনে হয় না, কিন্তু আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে নিত্য সমাস, আলাদা করে পড়াবো। আচ্ছা এখানে দেখো এই যে চারটা দেওয়া আছে, যেখানে আমরা যেমন দেখছি, সাপোজ আজকে আমরা পড়বো দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসে কি হয়, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রত্যেকটি পদের অর্থ বোঝানো হয়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রাধান্য রয়েছে। দ্বন্দ্ব সমাসে পূর্ব পদেরও প্রাধান্য রয়েছে, উত্তর পদেরও প্রাধান্য রয়েছে। এটা মোস্ট ইজি, পড়িয়ে দেবো আজকে। দ্বন্দ্ব সমাসটা হচ্ছে পূর্ব পদেরও প্রাধান্য রয়েছে, উত্তর পদেরও প্রাধান্য রয়েছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলবো, এই সমাসের ভাগ যেটা আমি করলাম সেটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কিভাবে? একটা হচ্ছে সংযোগমূলক, একটা ব্যাখ্যামূলক, একটা বর্ণনামূলক। কেন বলেছে? যেটা হচ্ছে একটার সঙ্গে একটা রিলেটেড, যেমন বললাম চিঠি পত্র, চিঠি ও পত্র, ও এবং, ও অথবা এবং দিয়ে যুক্ত হয়েছে, এটা হলো সংযোগমূলক, কারোর সঙ্গে কারোর, মানে একটার সঙ্গে আরেকটার মিশ্রণে গঠিত হচ্ছে, তো সেটা হচ্ছে সংযোগমূলক, যেমন দ্বন্দ্ব সমাস। আর যার ব্যাখ্যা দিতে হয়, যার ব্যাখ্যা দিতে হয় সেটা হচ্ছে অলওয়েজ, যেমন তৎপুরুষ সমাস, যেমন কর্মধারয় সমাস, যেমন দ্বিগু সমাস, যেমন অব্যয়ভাব সমাস। এই চারটে সমাসের ব্যাখ্যা দিতে হয়। আর বর্ণনা দিতে হয়, এখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, কারোর সম্পর্কে বলা হয়, ব্যক্তি বা বস্তু সম্পর্কে, তাকে আমরা বলছি বর্ণনা দেওয়া, সেটা হলো বহুব্রীহি সমাস। এই অনুযায়ী আবার ভাগ হয়, এই অনুযায়ী শ্রেণী বিভাগটা বলে দিলাম। এই অনুযায়ী কিন্তু শ্রেণী বিভাগটাও খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে ভাগটা করেছেন মূলত এটাকে বলা হচ্ছে, এই যে ভাগটা করেছেন এই ভাগটা কে বলে দিয়েছে, ওটা অনেক সময় প্রশ্ন আসে। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। এই ভাগটা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ভাগের কথা বলেছেন। আর সমাস মূলত 6 প্রকার, সেটা তো আছে, ঠিক আছে। আর অর্থের প্রাধান্য অনুযায়ী আবার সমাসকে 4টি ভাগে ভাগ করা যায়। পূর্ব পদের অর্থের প্রাধান্য, পরপদের অর্থের প্রাধান্য, উভয় পদের অর্থের প্রাধান্য, অন্য পদ প্রধান, ঠিক আছে। এই অনুযায়ী আমরা দেখতে পাই যে সমাসকে 4টি ভাগে ভাগ করা গেছে। অন্য পদ বলতে যেমন ওই নিত্য সমাস, এগুলো বোঝানো যায়। অব্যয়ীভাব সমাজে পূর্ব পদের অর্থ প্রাধান্য লাভ করেছে। দ্বিগু তৎপুরুষ কর্মধারয়তে আবার পরপদের অর্থ প্রাধান্য লাভ করেছে। দ্বন্দ্বতে আবার দুটো পদেরই অর্থ আছে, মানে গুরুত্ব পেয়েছে। বহুব্রীহিতে কোনোটারই অর্থ প্রাধান্য পায়নি, অন্য একটি অর্থ প্রাধান্য পেয়েছে, যেটাকে আমরা বলে থাকি ঘয়েরটা, ঠিক আছে। তাহলে অর্থের প্রাধান্য অনুযায়ী সমাসকে 4টি ভাগে ভাগ করা যায়। অর্থের প্রাধান্য অনুযায়ী 4টি ভাগে ভাগ করা গেছে। কি কি? নাম্বার 1 হচ্ছে পূর্ব পদের অর্থ প্রধান, যেটা চার্ট করে দিয়েছি ইতিমধ্যে। নাম্বার 2 হচ্ছে পরপদ। নাম্বার 3 হচ্ছে যেখানে উভয় পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে। আর 4 নম্বরে হচ্ছে কোন পদেরই অর্থ প্রাধান্য পায়নি, পূর্ব পদেরও পায়নি, পরপদেরও পায়নি, অন্য একটা পদের অর্থ প্রাধান্য পেয়েছে। অন্য পদের অর্থ প্রাধান্য পেয়েছে। ওকে, হলো? এই যে দ্বন্দ্বটা আজকে ছোট আছে বলে পড়িয়ে দিচ্ছি। দ্বন্দ্বটাতে আমি কি বলেছি, একটা সংযোগমূলক ব্যাপার আছে, পূর্বপদ এবং পরপদ, এই দুয়েরই অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। দুয়েরই অর্থ এখানে প্রাধান্য পেয়েছে এবং দুটোর মধ্যে সংযোগ ঘটেছে, তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। যেগুলো সংযোজক অব্যয় ও এবং দ্বারা যুক্ত হয়েছে, শর্তগুলো কি দিয়ে যুক্ত হয়েছে? ও এবং দ্বারা ব্যাস বাক্যতে যুক্ত হয়েছে। যেমন এবারে আমি বলবো যেখানে বিশেষ্য পদের দ্বন্দ্ব, পূর্বপদ এবং পরপদ উভয় দুটোই বিশেষ্য পদ হয়েছে। ছেলে ও মেয়ে, পিতা ও মাতা, ঠিক আছে, শিব ও দুর্গা, জন্ম ও মৃত্যু, এইগুলো যেখানে দুটোই বিশেষ্য পদ। ঝড় বাদল, ক্রিয়াকলাপ, এগুলো দুটোই বিশেষ্য পদ। ঝি চাকর, আবার যেখানে বিশেষণ পদের গুরুত্ব আছে। বিশেষণ কোনগুলো? যেমন হচ্ছে নরম গরম, নরম ও গরম। তারপরে হচ্ছে চেনা অচেনা, যেমন হচ্ছে আসল নকল, সবগুলো কিন্তু বিশেষণ, পদগুলো সব বিশেষণ। আসল ও নকল সব ও দিয়ে। সহজ সরল, সহজ ও সরল, এগুলো। ক্রিয়াপদের দ্বন্দ্ব, যেমন উঠে পড়ে, দেখে শুনে, হেসে কেঁদে, হেসে ও কেঁদে, উঠে ও পড়ে, দেখে ও শুনে, এইগুলো। সর্বনাম পদেরও আছে, যাকে তাকে, যাকে ও তাকে। এবারে আমরা আসি যে সমার্থক দ্বন্দ্ব, অর্থাৎ
দুটো পদের অর্থই একই অর্থ। যেমন হাট বাজার, হাট ও বাজার দুটোর অর্থ এক। জন্তু জানোয়ার এক অর্থ, জন্তু ও জানোয়ার। রাজা ও বাদশা, রাজা বাদশা, এটা এই হবে স্পেলিংটা, জন্তু জানোয়ার। মামলা ও মোকদ্দমা, মামলা মোকদ্দমা একই। আচ্ছা, এবারে আসছি মিলনার্থক দ্বন্দ্ব, একটার সঙ্গে আরেকটা, মানে যেখানে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, মা ও বাবা, মা বাবা, ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, ভাই ও বোন, ভাই বোন ইত্যাদি, এইগুলো। এবারে হলো একশেষ দ্বন্দ্ব, তুমি সে ও আমি, এটা না খুব গুরুত্বপূর্ণ। আমরা আছে দেখো বার্তা, কিন্তু আমি কখনোই আগে লেখা যাবে না। এখানে তুমি আগে হবে, তারপর সে হবে, তারপরে আমি হবে। অর্থাৎ প্রথমে এটাকে আমরা বলি 2-3-1। কেন বলি এটাকে 2-3-1? দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, প্রথম পুরুষ। ঠিক বললে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মধ্যম পুরুষ যেটাকে আমরা আগে বলি, উত্তম পুরুষ, এই প্রথম পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ, তারপরে হচ্ছে প্রথম পুরুষ, দেন হচ্ছে উত্তম পুরুষ। ঠিক আছে, এইভাবে বলবে। মানে ওই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওই জন্য 2-3-1 এইভাবে বলা। আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে সব উত্তম। তুমি, তোমরা, তোমাদের, এগুলো সব মধ্যম। আর সে, তাহারা, এগুলো হচ্ছে সব প্রথম। ঠিক আছে, এই অনুযায়ী পুরুষ অনুযায়ী এটা বসবে। আর তোমরাতেও ঠিক তাই, তুমিটা পরে বসবে, আগে সে ও তুমি, এখানে আমরা বসবে না। সমাহার দ্বন্দ্ব একই, দুটো শব্দের অর্থ। ঝড় ও বৃষ্টি, বজ্র ও বিদ্যুৎ, মানে একটার সাথে অন্যটা রিলেটেড, আর একটা না হলে অন্যটা হবে না। জামা ও কাপড়, বজ্র বিদ্যুৎ, বাজ পড়বে, বিদ্যুৎ চমকাবে, এরকম ব্যাপার। আর অলোক দ্বন্দ্ব, যেখানে আমরা দেখি যে বিভক্তিটা নেই। ঠিক আছে, সরি, যেটা বললাম বিভক্তিটা এখানে লোপ পায় না, থাকবে। ঠিক আছে, বিভক্তিটা এখানে থাকবে। যেমন হচ্ছে কোলে পিঠে, কোলে ও পিঠে, এই যে একার গুলো রয়েছে, এগুলো তো বিভক্তি, সেই কারণে। হাটে ও বাজারে, অর্থাৎ ব্যাস বাক্যতে কি হয়, বিভক্তিটা লোপ পেয়ে যায়। ব্যাস বাক্যতে আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পেয়ে যায়, কিন্তু অলুকের ক্ষেত্রে সেটা হয় না। ব্যাস বাক্যতেও বিভক্তিটা থেকে যায়। এটা আমরা তৎপুরুষের ক্ষেত্রে দেখব, এটা আমরা বহুব্রীহির ক্ষেত্রে দেখব। যখন আমরা তার ভাগগুলো পড়ব, তখন কিন্তু এইগুলো আমরা এখানে পড়ব। এই যে অলুক বহুব্রীহি, যেখানে বিভক্তিটা লোপ পাচ্ছে না, তো এখানেও তাই বিভক্তিটা লোপ পায় না। এই যে একার, কোলে পিঠে, একার গুলো রয়েছে, এ বিভক্তি, হাটে ও বাজারে, এ বিভক্তি। আর বিপরীতার্থক দ্বন্দ্ব কাকে বলে? একটার সঙ্গে অন্য শব্দটা বিপরীত। জন্ম ও মৃত্যু, দেখো জন্ম মৃত্যু একটা অপোজিট। স্বর্গ মর্ত, স্বর্গ মর্ত। আকাশ ও পাতাল, আকাশ পাতাল, একটার সঙ্গে অন্যটা মানে আর কি বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। আর এই বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, এটা খুব একটা আসে না, যে দুইয়ের বেশি পদ মিলিয়ে, যেমন যেমন বলছিলাম যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই চারটেই বসবে, এখানে কোনোটাই আলাদা করা যাবে না। ঠিক আছে, দিবা ও রাত্রি, দিবা রাত্রি, খুশি ও লব, খুশ ও লব, খুশি লব। জায়া
ও পতি, দম্পতি, এগুলো হলো আলাদা কিছু দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্ব সমাজে। আর একটা হচ্ছে অহর্নিশ, অহ ও নিশা, অহ ও নিশা, এটা হচ্ছে এগুলো অন্যান্য দ্বন্দ্ব যেটাকে বলা হয়। তাহলে মোটামুটি ভাবে এটা দাও আমার কালকে পড়া, দেখি দ্বন্দ্ব সমাসটা কতটা কি হয়, কালকে পড়া ধরবো। শুধুমাত্র যেটুকু আজকে করিয়েছি এইটুকু সমাসের ক্ষেত্রে, বেসিকটা আর দ্বন্দ্ব সমাস, বাদ বাকিটা কালকে পড়াবো, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো জায়গায় অসুবিধা থাকলে বল।